কল্পনা, তোর বার্থডে পার্টিতে না খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে। সবার মজা হয়েছে, কিন্তু বার্থডে গার্লের মজা হয়নি। এই কল্পনা, এবার তো হাসো। কি সাংঘাতিক একটা মুখ করে রেখেছো তুমি। স্টপ ইট ভিকি, তোমার এসব মজা বলে মনে হচ্ছে? তুমি বুঝতে পারবে না আমার উপর কি যাচ্ছে। যেদিন কেউ তোমার দিনরাত পিছু নেবে, তোমার উপর নজর রাখবে, তখন তুমি জানতে পারবে যে আমার উপর কি টেনশন যাচ্ছে। আরে আমি তো অনেকদিন ধরে ওয়েট করে রয়েছি যে কোনো সুন্দরী আসবে আর আমাকে বলবে রাজীব আই লাভ ইউ ইয়ার। কত মজা হবে। রাজীব, এসব মজা বলে মনে হচ্ছে তোমার? ফাইন, যেদিন যেদিন এসব তোমার সাথে হবে সেদিন তুমি বুঝতে পারবে। কল্পনা, তুমি একজন ফেমাস আর সুন্দরী মডেল, আর সুন্দর হওয়ার জন্য তো এতটুকু দাম দিতেই হবে। চুপ কর রাজীব, আজ কল্পনার বার্থডে। অ্যাটলিস্ট আজকের দিনে তো ঝগড়া করিস না। আর রিল্যাক্স কল্পনা, গত 24 ঘন্টা ধরে ওই পাগল প্রেমী তোর পিছু করেনি। এটা তো সত্যি। অ্যান্ড ইগনোর হিম। তুই ওকে প্রশ্রয় না দিলে না, ও নিজের থেকেই অন্য কাউকে খুঁজতে বেরিয়ে পড়বে। আর চল আমরা সবাই তোকে বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিন্দু, বিন্দু, ও মাই গড, এটা বিন্দু। এটা হতে পারে না। ওই প্রেমিক ওর কাজের মেয়ে বিন্দুকেও মেরে ফেলেছে। ভিকি, আমাদের সবার আগে বিন্দুর লাশটাকে নিচে নামানো উচিত। আমাদের এই লাশটাকে হাত লাগানো উচিত না, আমাদের সিআইডি কে ডাকা উচিত। আগে দেখা তো উচিত, যদি এখনো বেঁচে থাকে। হ্যাঁ। ওর শরীরটা তো একদম ঠান্ডা হয়ে গেছে। যাই হোক ভিকি, আমাদের বিন্দুর বডিটাকে নিচে নামাতেই হবে। ভিকি তুই ওই 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 সিঁড়িটা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি উপরে উঠছি, দড়িটা খুলছি, তুই নিচে থেকে ধর। ধরবি ভিকি, ভিকি ধরবি। আমাদের এই লাশটাকে হাত লাগানো উচিত হয়নি, আমাদের সিআইডি কে ডাকা উচিত ছিল। কিন্তু যদি আমরা সিআইডি কে ডাকি তো ওই লোকটা যদি রেগে গিয়ে কল্পনাকে, কি করব? হাতের উপর হাত দিয়ে বসে থাকবো? ওই খুনিটাকে ভয় পাবো? তো কি করতে পারি আমরা? দাঁড়াও, আমাকে ভাবতে দাও। আরে গিফট বক্স, ওটাতে কি আছে? চিঠি? কল্পনা, তোমার জন্য ওই লোকটা আরো একটা চিঠি পাঠিয়েছে। আরো একটা চিঠি? আরে লোকটা চায় কি আমার কাছে? কি চায় আমার কাছে? কি লেখা আছে চিঠিতে? লিখেছে জন্মদিনের অনেক শুভকামনা রইল কল্পনা। এটা বিন্দু লাস্ট নয়, তোমার জন্মদিনের উপহার। বিন্দু তোমার কাজের লোক ছিল, কিন্তু তোমার ঠিকমতো যত্ন করতো না। আজ তার শাস্তি পেয়েছো। কোনো ব্যাপার না, তুমি আরেকটা কাজের লোক রেখে নিও। আর যদি সিআইডিকে ডাকার চেষ্টা করো তাহলে এক এক করে তোমাদের সব বন্ধুদের উপরে পৌঁছে দেবো। উইথ লটস অফ লাভ অ্যান্ড কিসেস, তোমার প্রেমিক। আমার সাথে সাথে ওই লোকটা, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। সবাইকে মেরে ফেলবে ও, সবাইকে মেরে ফেলবে। আমার তো মনে হয় আমাদের সবার এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাওয়া উচিত, অনেক দূরে। না, ও খুব চালাক। আমরা যেখানে যাব সেখানে পৌঁছে যাবে, আমরা যতই দূরে যাই না কেন। ওর হাত থেকে বাঁচার একটাই উপায়, যে আমি নিজেই মরে যাই। কল্পনা, কল্পনা, ছেড়ে দাও তো, করিস না, কল্পনা। তো কি করব আমি? কি করব? তুই কেন নিজেকে মারবি? এভাবে ভয়ে ভয়ে বাঁচার থেকে এটা ভালো যে আমি মরে যাই। আমরা ওর কথা শুনছি না কেন? যদি সিআইডিকে না জানাই তাহলে আমরা সবাই বেঁচে যাব। কিন্তু আমরা এই লাশটাকে নিয়ে করবোটা কি? সেটা আমাদের ভাবতে হবে। ম্যাডাম, আপনি সিকিউরিটির কোনো চিন্তা করবেন না।
এই সোসাইটিতে সিকিউরিটির সমস্ত ব্যবস্থা আছে, বাইরে ক্যামেরা লাগানো আছে, ইন্টারকম আছে, 24 ঘন্টা পাহারা থাকে। আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, কাল আপনি আমাদের এগ্রিমেন্ট আর এনওসির কপি পাঠিয়ে দেবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি পেয়ে যাবেন, ওই ব্যাপারে একদম চিন্তা করবেন না। ওই সামনের ফ্ল্যাটটাতে কে থাকে? সামনের ওই ফ্ল্যাটটা ঈশান নামের একটি ছেলে থাকে। এই দেখুন, নাম নিলাম আর হাজির হয়ে গেল। আসুন, ওর সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আসুন। আরে ঈশান দা, আসুন। আর ঈশান দা কেমন আছেন? এই চলছে, আপনার কি খবর? আমি ভালো আছি। এই হলো তোমার নতুন প্রতিবেশী কল্পনা, এই ফ্ল্যাটে থাকার জন্য এসছে। আপনাকে আগে কোথাও দেখেছি আমি। ও মাই গড, আপনি তো ফেমাস মডেল কল্পনা কুমার। আগে হ্যাঁ, আপনি একদম ঠিক চিনেছেন। আই ক্যান টেল ইউ, আপনার অ্যাডস আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি ওই চকলেটের অ্যাডটা। ওখানে আপনি যে স্মাইল করেছেন না, ওয়াও, আই মিন ওটা আমার ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে তবে নির্দ্বিধায় আমার থেকে চাইতে পারেন। আমি জানি ফ্ল্যাট শিফট করা সত্যি একটা হেডেকের কাজ, তাই না? আচ্ছা, আপনার সাথে এখানে কেউ থাকে বা? ইফ ইউ মিন আই এম সিঙ্গেল। প্লিজ ডোন্ট মাইন্ড, আসলে কল্পনা খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে যায়। চল। নো নো, ইটস ওকে, ইটস ওকে, প্লেজার ইজ অল মাইন। ইয়া, বাই, সি ইউ লেটার। ফোন? কার ফোন? ওই লোকটার ফোন। ফোন তুলিস না ওর, প্লিজ। জানতে তো পারবো। ফোনটা সাইডে রেখে দে। আরে ও কি বলতে আমি চাইছে? বলছি তো ফোনটা আরে তুলিস না, দাঁড়া না প্লিজ। তুই। হ্যালো, আই এম সরি সুইটহার্ট, তোমার এত সুন্দর একটা ঘুম ভাঙিয়ে দিলাম। কে? তুমি জানো না আমি কে? আমার পিছু নেওয়া বন্ধ করো। সেটা তো অসম্ভব। আচ্ছা, আপাতত তোমার ফ্ল্যাটের ব্যালকনিতে একটু এসো। ব্যালকনিতে? কেন? বেশি প্রশ্ন করলে তার ফল খুব খারাপ হবে। না না, আমি আসছি। কি হলো? কি বলছে ও? কল্পনা, আমার কথাটা তো শোন। তুই যাচ্ছিসটা কোথায়? কল্পনা, তুই কোথায় যাচ্ছিস? আমি বলছি ভেতরে ঢোক তুই। আমি গার্ডেনের দিকে দাঁড়িয়ে আছি। হায়, তুমি এলে, এবার আমার ভালো লাগছে। তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। আমার কাছে কি চাইছো তুমি? আমার পিছু নেওয়া বন্ধ করো। একটা শর্তে। কি? তুমি এই মুহূর্তে নিচে এসে আমার সঙ্গে দেখা করো। কেন? আমি নিচে আসবো না। কোনো ব্যাপার না, আমি তাহলে উপরে চলে আসছি। এই বাহানায় তোমার ফ্ল্যাটটাও দেখে নেব। তুমি এখানে এসো না প্লিজ, আমি আসছি। দ্যাটস লাইক আ সুইট গার্ল। কল্পনা, আমার কথা শোন। কোথায় যাচ্ছিস তুই? কল্পনা, আমার কথা শোন। কল্পনা, হেল্প প্লিজ, দরজা খুলুন। হেল্প প্লিজ, আপনি আমার সাথে চলুন। কল্পনার প্রাণ সংশয় আছে, প্লিজ আপনি চলুন। কল্পনা, কল্পনা শোন। কি হয়েছে ঈশান? কি হয়েছে? আরে ওর কানে বিপদ হয়েছে। সাবধান, কেউ এগোবেন না বলছি, না হলে কল্পনাকে গুলি করে দেবো। আরে यार, কেউ তো বাঁচাও ওকে, ওয়াচম্যান। কল্পনা, আমি তোমাকে একা আসতে বলেছিলাম, তুমি এদের সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছো। ভেরি ব্যাড। এই, তুই বন্দুক নিচে কর। তুই কিন্তু এখান থেকে বেঁচে ফিরবি না, আমি বলছি। এই হিরো, বেশি কথা বলিস না, নিজের প্রাণের ভয় নেই। ঈশান, চল ফোর্ট এখান থেকে। আমি যাবো না, আগে এই মেয়েটাকে ছাড় তুই। কল্পনাকে না মারা অবধি আমি শান্তি পাবো না। আমাকে আটকাতে পারলে আটকা। কল্পনা, সরে যাও। দাঁড়া। শান্ত হয়ে যা, কল্পনা ঠিক আছে? কাম ডাউন। কল্পনা, তোর এখানে একা আসা উচিত হয়নি। চলো চল চল, কল্পনা ঘাবড়াস না, ঘাবড়াস না, কল্পনা চল। থ্যাঙ্কস ঈশান। যদি তুমি না থাকতে তো জানি না এই লোকটা কল্পনাকে কি করতো। চিন্তা করো না, এবার এই লোকটা ওকে আর ছুঁতেও পারবে না। আমি সিআইডি কে খবর দিয়েছি। হোয়াট? এটা কি করেছো তুমি? সিআইডি কে ডাকার কি প্রয়োজন ছিল? সিআইডি কে ডাকবার প্রয়োজন কেন ছিল না কল্পনা? তোমার উপর অ্যাটাক হয়েছিল, তোমার প্রাণ চলে যাচ্ছিল আরেকটু হলে। আরে সিআইডি কে তো ডাকতেই হতো, তাই না? হ্যাঁ কল্পনা, ঈশান একদম ঠিক বলছে। তোর সাথে এত দিন ধরে এসব কিছু হচ্ছে। আরে তোর তো অনেক আগেই সিআইডি কে বলা উচিত ছিল। সিআইডি কে আমার কোনো প্রয়োজন নেই। তুমি প্লিজ ফোন করে ওদের আসতে মানা করে দাও। অনেক দেরি হয়ে গেছে, আমরা কিন্তু পৌঁছে গেছি। আপনারা বাড়ির ভেতর কি করে এলেন? আপনাদের ঘরের দরজা খোলা ছিল, আমরা চলে এসেছি। স্যার, সেরকম কোনো সিরিয়াস ইস্যু নয়। আপনাদের সময় অনেক মূল্যবান। আপনাদের কাছে তো আরো অনেক ইম্পর্টেন্ট কেস আছে, তাই না? দেখুন ম্যাডাম, কোন কেসটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয় সেটা আমরা ডিসাইড করব।
এমনিতে কল্পনা কি আক্রমণ করেছিল আপনার ওপর? আছে একজন পাগল লোক, গত 2 মাস ধরে আমার পিছু নিচ্ছে ও। পাগল প্রেমিক আপনার, আর আপনার প্রাণ নিতে চাইছে সে? স্যার যদি আমি টাইম মতো না পৌঁছতাম না, তো ও কল্পনাকে এই বন্দুকটা দিয়ে মেরেই ফেলছিল। এই বন্দুক দিয়ে? আচ্ছা আচ্ছা, তুমি? আমি ঈশান স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে। তুমি তো ওই লোকটাকে দেখেও ছিলে? স্যার ওর মুখটা খুবই অদ্ভুত ছিল, মাথায় টুপি ছিল আর চোখে চশমা ছিল, আর হ্যাঁ স্যার ওর দাড়ি গোঁফও ছিল। স্যার মনে হচ্ছে লোকটা ছদ্মবেশ নিয়ে এসেছিল। হ্যাঁ স্যার, লোকটা খুব চালাক আর বিপজ্জনকও। ওই লোকটা সবকিছু করতে পারে, সবকিছু। কি হতে পারে? তুমি কাউকে সন্দেহ করো? না, আসলে আমার কোনো শত্রুও নেই। জানি না ওই লোকটা কেন আমার পিছনে পড়ে আছে। ঠিক আছে, একটু ভেবেচিন্তে দেখো, একটু ভালো করে চিন্তা করো। হতে পারে কোনো প্রোডিউসার বা অ্যাক্টর বা তোমার কোনো ফ্যানও হতে পারে। না স্যার, আমি সব সময় ভালো লোকেদের সাথে কাজ করেছি। এই লোকটা অন্য কেউ হবে। লোকটা আমাকে ফোন করে হুমকি দেয়। ফোনও করে? মানে ওর ফোন নাম্বার তোমার কাছ থেকে পাওয়া যাবে? না, ও আমাকে প্রাইভেট নাম্বার থেকে ফোন করে। প্রাইভেট নাম্বার তো সহজে পাওয়া যায় না। প্রাইভেট নাম্বার আছে তার মানে কোনো ভিআইপি। ওর হাইট কত হবে? 5'10" কি 5'11" হবে। হাট্টা গোট্টা ছিল আর ওর গায়ের রঙও ফর্সা ছিল স্যার। আচ্ছা কল্পনা, একটা কথা বুঝতে পারছি না, যখন ওই লোকটা গত 2 মাস ধরে তোমাকে ডিস্টার্ব করছে, তাহলে সেটা আজকেই মনে পড়লো আমাদের বলবার? আপনি তো জানেন আমি একজন মডেল। যদি এই ব্যাপারটা প্রেস অবধি পৌঁছে যেত তো এর পুরো এফেক্টটা আমার ক্যারিয়ারের ওপর পড়তো। এটাই আসল কথা নাকি অন্য কোনো কারণ আছে? আর অন্য কি কারণ হতে পারে? তুমি আমাদেরকে কিছু লুকোচ্ছ। 1 মিনিট, কি লুকোচ্ছ? বলো তুমি আমাদেরকে কি লুকোচ্ছ? বলো কি ব্যাপার? স্যার, আজই কল্পনার উপর হামলা হয়েছে আর আপনারা সেটা তো সবাই। আমরা জিজ্ঞেস করছি, সত্যিটা কি? আয়েশা, আমাদের সত্যিটা বলে দেওয়া উচিত। চুপ করো, বলো কল্পনা। স্যার, ওই লোকটা 22শে ফেব্রুয়ারি। কি হয়েছিল? 22শে ফেব্রুয়ারি যখন আমি আর আমার বন্ধুরা আমার বার্থডে পার্টি সেলিব্রেট করার পর আমার পুরনো বাড়িতে ফিরেছিলাম, কি হয়েছিল? তখন আমরা দেখেছিলাম যে যে ও আমার কাজের মেয়ে বিন্দুকে ফ্যানে ঝুলিয়ে মেরে ফেলেছিল। কি? খুন করে দিয়েছিল ওর। তোমাদের কাজের মেয়ে বিন্দুকে মেরে ফেলেছে 22 তারিখে? আর সেটা তুমি আজকে বলছো? স্যার, ও আমাদের হুমকি দিয়েছিল যে আমরা যদি কাউকে কিছু বলি তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। ওর লাশ কোথায়? ওই লাশটা কোথায় আছে সেই লাশটা? ওই লাশটা আমরা লুকিয়ে দিয়েছি স্যার। হোয়াট? সরি স্যার, আমরা অন্যায় করেছি। তোমরা জানো কত বড় অন্যায় করেছো তোমরা? এদেরকে বিউরোতে নিয়ে চলো, আর কল্পনার সঙ্গে যে কয়জন বন্ধু ছিল সেদিন ওই পার্টিতে সবাইকে বিউরোতে ডাকো। জীবনের সব থেকে বড় অন্যায় করেছো তোমরা। একটা লাশকে লুকিয়ে রেখে খুনিকে সাহায্য করেছো তোমরা। আমরা ভয় পেয়ে গেছিলাম। চুপ! ভয় পেয়েছো? তোমরা সকলে মিলে বিন্দুকে মেরে ফেলেছো? না স্যার, আমরা বিন্দুকে খুন কেন করব? আমরা তো এমনিতেই লোকটাকে ভয় পাচ্ছিলাম যে আমার পিছু নিচ্ছিল। ওই লোকটার গানটাও তো আপনাদের দিয়েছে ঈশান। স্যার, হ্যাঁ, কল্পনার পুরনো বাড়ি থেকে যে সমস্ত লেটারগুলো আমরা পেয়েছি আর যেগুলো লিখেছে সেগুলো এদের মধ্যে কেউ নয় স্যার। এবার তো আপনাদের বিশ্বাস হলো স্যার যে আমরা কিছু করিনি? এখন নয়, বুঝেছো বিবেক? স্যার। এই সব চিঠিগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও শালুকের কাছে। ইয়েস স্যার। আর আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আপনি যেতে পারেন। স্যার, যে বন্দুকটা ঈশান তুলেছিল সেটা আসলে সুবলের, কিন্তু এই বন্দুকটা 2 বছর আগে সুবল কাউকে বিক্রি করেছিল। এই 2 বছরে এই বন্দুকটা কার কার হাত ঘুরেছে তার কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। তার মানে হলো আমাদের কাছে এখন শুধু বিন্দুর লাশ আছে আর ওই চিঠিগুলো আছে। স্যার, কল্পনাও তো আছে। হতে পারে এই লোকটা যদি ওর সব গতিবিধির ওপর নজর রাখে তাহলে ও এটা নিশ্চয়ই জানে যে এই কেসটা এখন আমাদের হাতে। ও নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে কল্পনা। এতক্ষণ পর্যন্ত ও তো বুঝে গেছে যে আমরা সিআইডিকে ডেকে নিয়েছি। ওর আচার আচরণ থেকে তো মনে হচ্ছে ও একটা বিকৃত মস্তিষ্কের লোক। ফোন অবশ্যই করবে ও। হ্যাঁ, ওই লোকটা পাগল, পুরোপুরি পাগল। বেশ, ও শুধু ধরা পড়ুক। আমরা এই ধরনের পাগলের পাগলামি খুব ভালো করেই ছোটাতে জানি। কল্পনা, পাগল হয়ে গেছিস? এটা দুধ, জুস নয়।
জানি না এই ব্যাপারটার জন্য আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। কল্পনা, তুমি দুধ খাও না নাকি? কল্পনার দুধ খেলে অ্যালার্জি হয়। দুধ ওর কাছে বিষের মতো। ওই লোকটা ফোন করেছে। কল্পনা, ভয় পেও না, ফোনটা ধরো। হ্যালো। গুড মর্নিং সুইটহার্ট। আমি শুনলাম তুমি নাকি শুটিং এ আবার যাওয়া শুরু করেছো। ভেরি গুড। কবে থেকে? তুমি কি ভেবেছিলে যে আমি তোমায় ভয় পেয়ে বাড়িতে লুকিয়ে থাকবো? হ্যাঁ, এভাবে তোমার সিআইডি কে ডাকা উচিত হয়নি। এর জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে। কি করবে তুমি? মেরে ফেলবে আমায়? মেরে ফেলো, চলে এসো আমার সামনে। যদি সাহস থাকে সবার সামনে নিজের মুখটা দেখিয়ে যাও। আজ তো হয়ে যাক, হয় বাঁচবো নয় মরবো। ওয়েল ডান কল্পনা, ফোনটা ধরে তুমি কিন্তু খুব বাহাদুরি দেখালে। বাহাদুরি নাকি বোকামি সেটা তো পরে জানা যাবে। আয়শা, কল্পনা যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে। এই ধরনের অপরাধীর সাথে এমনটাই হওয়া উচিত। এই নাও আমার গান। গান? দেখো কল্পনা, যদিও এই গানটা তোমাকে ব্যবহার করতে হবে না, কিন্তু তবুও এটা তোমার সাথে থাকা দরকার। আমরা ওকে ঠিক ধরে ফেলবো, আর ও যদি তোমাকে প্রাণে মারতে চায় তাহলে এটা তো রইলই। ওকে, রেডি। মাইন্ড ব্লোয়িং, সুপার হিট হয়েছে। এক মিনিট। হ্যাঁ সচু বাবা। আরে বিভু, তুই কি করছিস? সেই ছাতাটা ভিতরে নিয়ে আয় না। সচু বাবা আর মেনকা ম্যাডাম রেডি? স্যার, কল্পনা স্যার। সরি, ক্যামেরার দিকে রিল্যাক্স থাকবেন। আমি কিছু ভালো শট নেব। লুকিং গ্রেট ব্রেক, কিন্তু একটু হার্ড লাগছে। আপনার একটু সফট হতে হবে। আমি একটু সফট এটা ঘোরাচ্ছি। এক মিনিট। সুচির সব ঠিক আছে তো? স্যার, সবকিছু ঠিক আছে। এখানে সবে আমাদের লোক, বাইরের কেউ নেই। ভেরি গুড। বিবেক, এখানে তো স্যার সবকিছু ঠিক আছে। সচু বাবা আর মেনকা আপনি রেডি? কল্পনা স্যার। কল্পনা, সরি। আচ্ছা, এবার সোজা উপরে দেখবেন, কখনো নিচে দেখবেন, কখনো ডানে বা কখনো বায়ে। রেডি? কাজল, ওকে একটু টেন্স লাগছে, যাও তো একটু সামলাও তো। স্যার। হ্যাঁ, কারেক্ট। কল্পনা, রিল্যাক্স। তোমাকে খুব নার্ভাস দেখাচ্ছে, সব ঠিক হয়ে যাবে। আমার তো এরকম মনে হচ্ছে যে এটাই হয়তো আমার শেষ দিন। প্রথমত এই জিনিসটাকে তোমার মাথা থেকে বের করে দাও। আমরা আছি তো এখানে, শুধু নিজের গানটাকে তৈরি রেখো। ওকে, ভেরি গুড। মাইন্ড ব্লোয়িং। আমি একটা ব্রেক নিতে চাই। ও, ব্রেক। ওকে, আপনি ব্রেক নিন। ওকে, ব্রেক। দাদা শুনুন, আমার জুস চাই। ওকে ম্যাডাম। আপনার একটু সোলো ফটো নেব। সুপার। মেম সাহেব, এই যে দুধ। আমি তো জুস আনতে বলেছিলাম। কল্পনা, পাগল হয়ে গেছিস? কল্পনার দুধ খেলে অ্যালার্জি হয়। দুধ ওর কাছে বিষের মতো। তুমি? কল্পনা, নিজের গান বের করো। স্যার, এই তুই মারবি আমাকে? হ্যাঁ, এই ছাড় ওকে, নাহলে গুলি করে দেবো। তার আগে আমার গুলি এর মাথা ফুটো করে দেবে। এই ডায়লগ বলা বন্ধ কর, গান নামা। আমি ডায়লগ দিচ্ছি না। নিজেদের গানগুলো সব নিচে রাখো, নইলে একে গুলি করে দেবো। না, মাথায় গুলি করবো। সব বন্দুকগুলো নামাও। ওকে। ছেড়ে দাও বন্দুক আমায়। নিচে। আমাকে ছেড়ে দাও, তুমি ছাড়ো। ছেড়ে দাও ওকে। সরো সামনে থেকে, সরো। এবার মেয়েটাকে ছাড়। কেউ আমার কাছে এলে গুলি করে দেবো তাকে। তুই কিন্তু ঠিক করছিস না, বুঝলি? ছাড় ওকে। হ্যাঁ, চুপ। এই, ছাড়ো। ছেড়ে দাও আমায়। চুপ। আমাকে ছেড়ে দাও তুমি। বন্দুকটা ফেল। গুলি করে দেবো নইলে একে। বন্দুকটা নিচে কর। ছাড়ো। গুলি করে দেবো বলছি। ছাড়ো আমায়। তোকে ছাড়ার ভুল করবো না আজকে আমি। তার নিচে শোন, কথা শোন। যদি তুই কল্পনাকে গুলি করিস তাহলে তোকে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমার ফাঁসির হুমকিকে ভয় পাই না। খুব ভুল করছিস। তুই এখান থেকে বেঁচে ফিরবি না, বুঝলি? আমি কিচ্ছু বুঝতে চাই না। আজকে তো এক গেল। কল্পনা,
আসুন স্যার। লাশের পোস্টমর্টম হয়নি না? একদম না, আমরা জানতাম যে এটা সিআইডি কেস, তাই আমরা পোস্টমর্টম করিনি। এ দেখুন স্যার, এর পকেট থেকে কিছু পেয়েছেন? ওয়ালেটার মোবাইল পেয়েছিলাম। শোনো, ওই যে ওয়ালেটার মোবাইল পেয়েছিলাম আমরা ওর পকেট থেকে, ওগুলো নিয়ে এসো। ঠিক আছে স্যার। স্যার এই নিন। স্যার এই নিন। দেখো কি পাওয়া যায়। হ্যাঁ দেখুন। স্যার এই ওয়ালেটে অনেক টাকা আর ক্রেডিট কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্সও আছে। ওর নাম হলো শুভঙ্কর। শুভঙ্কর? এ নিজের মোবাইল ফোন থেকে অনেকগুলো ফোন করেছিল, কিন্তু একটা ফোনও ও কল্পনাকে করেনি। কারণ কল্পনাকেও অন্য কোনো নাম্বার থেকে ফোন করতো, প্রাইভেট নাম্বার থেকে। এটা কি নকল গোফ আর নকল দাড়ি? এবং আরো দেখুন, এ নিজের চুলও সাদা করেছিল। তার মানে এই হলো আসল চেহারা শুভঙ্করের। খবর নিচ্ছি এই শুভঙ্কর কে ছিল, আর ওর ব্যাকগ্রাউন্ড কি ছিল, আর ওর মৃত্যু আদৌ কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কোনো ষড়যন্ত্র। আসুন আসুন, এই যে। স্যার আমাদের কেন ডেকেছে? শুভঙ্কর তোমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে? স্যার আমি শুধু হ্যাঁ বলবো, এর বেশি কিছু না। আমরা আমাদের ক্লায়েন্টসের ইনফরমেশন বলি না। বলতে হবে, কেসটা সিরিয়াস। স্যার তার জন্য আপনাদের কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে। সচিন, এর বাড়িতে ফোন করে বলো যে রাতে বাড়ি ফিরবে না। তার মানে আপনারা আমাকে এখানে বন্ধ করে রাখবেন? হ্যাঁ এখানে। ইয়ার কি ভাবছো নাকি তোমরা? এটা খুনের মামলা, খুনের। আর খুনের বিষয়ে সব থেকে বড় অপরাধ এটা যে খুনিকে ধরবার জন্য সাহায্য না করা, যেটা তুমি করছো। বলো, শুভঙ্কর কটা অ্যাকাউন্ট খুলেছে তোমাদের ব্যাংকে? দুটো অ্যাকাউন্ট খুলিয়েছে স্যার। দুটো অ্যাকাউন্ট? হ্যাঁ, একটা ওর নিজের নামে আর একটা ওর কোম্পানির নামে স্যার। আর না স্যার, আর কোনো অ্যাকাউন্ট তো নেই। আর কোনো মেয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে? না স্যার। আপনি শুভঙ্করের কোম্পানির এমডি তো? হ্যাঁ স্যার। এ দেখুন, ভালো করে দেখুন, এই মেয়েটি আপনাদের অফিসে কখনো এসেছিল? না স্যার। ওর নাম কল্পনা। কল্পনা। কোনোদিন শুভঙ্করের কাছে এর নাম শুনেছো? এর ব্যাপারে কোনো কথা বলতে শুনেছো? শুভঙ্কর স্যারের জীবনে কোনো মেয়ে ছিল না স্যার। আপনাদের এই শুভঙ্কর স্যার মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো, আর সেই কারণে নিজের প্রাণটা যায়। আর আপনি বলছেন যে ওনার জীবনে কোনো মেয়েই ছিল না। কিন্তু স্যার আমি হ্যাঁ, ওই ট্রাকের ব্যাপারে জানতে পারা গেছে। ওই ট্রাকটা সোডি ট্রান্সপোর্টের। ওর নাম্বার আছে তোমার কাছে? এক, দুই, তিন। ট্রাক যা মনে হচ্ছে 3 দিনে চলে আসবে। একদিন এক্সট্রা ফালতু কেন চাইছিস? আরে দাদা, হাইওয়েতে খুব জ্যাম হয়েছিল, ব্যাস ওখানেই সারাদিন কেটে যায়। আজ তো ওর সাথীকে দেখতে পাচ্ছি না। কি নাম যেন ওর? বাইজু। আরে দাদা, ওর বিয়ে হয়ে গেছে, ও বউকে ঘোরাতে নিয়ে গেছে। বিয়ে হয়ে গেল আর বউকে নিয়ে ঘুরতে চলে গেল? আরে দাদা, আপনারা হাসছেন কেন? আরে বউ কি ঘোরানোর জিনিস নাকি? আরে কি কথা বলছেন দাদা, আপনাদেরও বিয়ে হবে, বউ আসবে। হ্যাঁ ভাইয়া, বিয়ে তো হবেই, তবে আমার বিশ্বাস আমার বাড়িতে বউ নয়, আমার মায়ের বৌমা আসবে। হ্যাঁ। হ্যালো, সোডি ট্রান্সপোর্ট? হ্যাঁ, অমৃত কথা বলছি। অমৃত নিগম বাবু, আমি এসিবি প্রদ্যুমান সিআইডি থেকে বলছি। কার ফোন দাদা? তোর শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে সিআইডি লোকেরা। সিআইডির লোক? কিন্তু সিআইডি আপনাকে কেন ফোন করছে? আরে কথা বললে তো জানতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, আপনাকে অপেক্ষা করাচ্ছিলাম। দেখুন, খুব মন দিয়ে আমার কথা শুনুন। হ্যাঁ স্যার বলুন। একটা লাল রঙের ট্রাক, নাম্বার হলো UP71A4343। এই ট্রাকটা একজনকে চাপা দিয়ে মেরে ফেলে। মেরে ফেলেছে? আগে হ্যাঁ, ওই ট্রাকটা কি আপনার? নাম্বারটা একবার বলুন। নাম্বার হলো UP71A4343। UP71A4343 নাম্বারটা তো চেনা পরিচিত। আরে হ্যাঁ স্যার, এটা তো আমারই ওই লাল ট্রাকটা যেটা আহমেদাবাদ থেকে চুরি হয়েছিল ওই জুলাই 2011-তে। ওটার কমপ্লেন তো নিশ্চয়ই আপনি করেছেন? হ্যাঁ সাহেব, তা তো করিয়েছিলাম। তাহলে এফআইআর এর কপি আমার কাছে পাঠাবে। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। আর কোনো সাহায্য লাগলে বলুন। না 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 অমৃত বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের অনেক সাহায্য করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ দাদা, সিআইডির লোক কি বললো? আরে ঘনশ্যাম, গত বছর আমাদের যে ট্রাকটা চুরি হয়েছিল না, ওই লাল রঙের আহমেদাবাদ থেকে, হ্যাঁ, সেই ট্রাক নাকি কাউকে মেরে ফেলেছে। সেটার এফআইআর কপি চাইছে এখন। আমি তো বলছি এই সিআইডি চক্করে পড়ো না, জানো শেষ পর্যন্ত হিতে বিপরীত না হয়। ঘনশ্যাম,
এই দেশ থেকে অন্যায়কে সরানোর কাজ শুধু আইনের নয়, আমার কিছু দায়িত্ব আছে, বুঝলি? হ্যাঁ স্যার কি বলছিল এই অমৃত নিকম? ওই ট্রাকটা জুলাইয়ের 11-তে আহমেদাবাদ থেকে চুরি হয়েছে আর আমাদের এফআইআর ফ্যাক্স করে দেবে। তার মানে স্যার ভালো লোক, আর ভালো লোকের মূল দায়িত্ব তো আইনকে সাহায্য করা, তাই না স্যার? সত্যি ভালো লোক ছিল। ওর কথার ধরনটা একটু অদ্ভুত টাইপের ছিল, আর ওর কথা বলার স্টাইলটাও একেবারে আলাদা। আমার তো মনে হয় ও যে লোকের সঙ্গে কথা বলে ও তো মনে হয় কয়েক মিনিটের মধ্যেই আপন করে নেয়। সত্যি খুব আন্তরিকতা আছে লোকটার। হ্যাঁ, এবার আমরা কেসের কথায় ফিরে আসি। সচিন, আমার তো মনে হয় শুভঙ্করকে জেনে শুনে মারা হয়েছে, ওই ট্রাক দিয়ে জেনে শুনে চাপা দিয়েছিল। স্যার তার মানে আপনি বলতে চাইছেন কেউ ট্রাক ড্রাইভারকে টাকা দিয়েছিল শুভঙ্করকে মারার জন্য? হতে পারে স্যার। হ্যাঁ প্যাট্রিক, শুভঙ্কর নিজের অফিস থেকে যাকে যাকে ফোন করেছিল তারই লিস্ট স্যার। এটাতে তো দেখছি ও কল্পনাকে একটাও ফোন করেনি। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? সেটা তো আমিও ভাবছি। এই দেখো, হোটেল তৃষা থেকে শুভঙ্করের কাছে সব থেকে বেশি ফোন এসেছে হোটেল তৃষা থেকে। কি বলেন আপনি? হোটেল তৃষা? হ্যাঁ, হোটেল তৃষা। শুভঙ্কর স্যার এই হোটেলে 1 মাস ছিলেন, যতদিন ওনার নতুন বাড়ি বানানো হচ্ছিল। 1 মাস হোটেল তৃষাতে ছিল? স্যার, এই শুভঙ্কর যখন আমেরিকায় ছিল তখন ওখানে বসে সে লাখ লাখ ডলার ফ্রড করেছিল। বেশ কিছু লোক তাকে খুঁজেও বেড়াচ্ছিল। আমেরিকাতে $1 লাখ ফ্রড করে শুভঙ্কর পালিয়ে এখানে এসেছিল। খুনির মাথাও নতুন নতুন মতলব আসে তোমাদের বোকা বানানোর জন্য। তার মানে? মানে এই বিন্দুর মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণে হয়নি। কি তার মানে একে দড়িতে ঝোলানোর নাটক করা হয়েছিল? ব্যাস। হ্যাঁ অভিজিৎ, যখন একে দড়িতে ঝোলানো হয়েছিল তখন এ মারা গেছিল। তাহলে মৃত্যু? 1 মিনিট। এই বিন্দুর মৃত্যু কেমন করে হয়েছিল সেটা এই ক্যামেরাটা বলবে। এই ছোট্ট ক্যামেরাটা আমি এর মুখের মধ্যে ঢোকাচ্ছি। ডক্টর সালুকি, এটা কাচের মতো দেখতে লাগছে না? হ্যাঁ অভিজিৎ, এগুলো কাঁচই বটে। বস, একে এমন কিছু খাওয়ানো বা পান করানো হয়েছিল যার মধ্যে কাঁচের গুঁড়ো মেশানো ছিল। যখনই ওই কাঁচের পাউডার ওর মুখ থেকে ওর গলায় পৌঁছলো, কাঁচের ছোট ছোট কণাগুলো ওর ট্র্যাকিয়া আর ওর ফুড পাইপটাকে কেটে তছনছ করে দিয়েছে। আর সেই কারণেই এই বেচারের মৃত্যু হয়েছে। এরকম নৃশংসভাবে কেউ কাউকে কিভাবে মারে? আর তারপরেও খুনি থামেনি বস। এরকম অদ্ভুত ভাবে একে খুন করার পর ও লাশটাকে পাখার থেকে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যদি শুভঙ্কর বিন্দুকে মারতেই চেয়েছিল তাহলে এত বড় প্ল্যান করার ওর কি দরকার ছিল? সুস্থ সবল ছিল, যে কোনো ভাবে ওকে মারতে পারতো। আর তারপর যখন এইভাবেই ওর মৃত্যু হয়ে গিয়েছিল তখন পাখায় ঝোলানোর কি দরকার ছিল? লাশ ঝোলানো কিন্তু সহজ কাজ নয় স্যার। স্যার, আমার তো মনে হয় যে শুভঙ্কর খুনটা করেইনি। এটা আপনি কি বলছেন সারিকা ম্যাডাম? আপনি তো দেখছি পুরো কেসটাই উল্টে দিলেন। কি হচ্ছে সারিকা? শুভঙ্করের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি এই দড়ির মধ্যে? না স্যার, এতে শুধু কল্পনার বন্ধুদেরই হাতের ছাপ পাওয়া গেছে। হয়তো ওকে নামানোর সময় এতে এসে গেছিল। হতে পারে শুভঙ্কর তখন গ্লাভস পরেছিল। আচ্ছা, এই চিঠিগুলো আর বিন্দুর লাশ, ওর থেকে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? না স্যার, শুভঙ্করের আঙ্গুলের ছাপ না তো এই দড়িতে পাওয়া গেছে আর না ওই হুমকি দেওয়া চিঠিগুলোতে। শুধুই কল্পনা আর ওর বন্ধুদের আঙ্গুলের ছাপ এতে আছে। অদ্ভুত ব্যাপার স্যার, এই শুভঙ্কর কি চিঠি পর্যন্ত হাতে গ্লাভস পরেই লিখতো নাকি? ফ্রেডি, যদি শুভঙ্কর গ্লাভস পরে চিঠিটা লিখে থাকে তাহলে ওর গ্লাভসের উপর নিশ্চয়ই পোকা মারার ওষুধ লেগেছিল। কি? গ্লাভসের উপর পোকা মারার ওষুধ? হ্যাঁ, যে চিঠিতে ওই হুমকিটা লেখা ছিল আমি তাতে পরাগরেণু, পোলংগ্রিনস আর ইনসেকটিসাইডস পেয়েছি। স্যার, পরাগরেণু তো ফুল থেকে আসে আর ইনসেকটিসাইডস তো সেই সমস্ত জায়গাতে ব্যবহার করা হয় যেখানে অনেক গাছপালা থাকে। কারণ চিঠিটা এমন জায়গায় বসে লিখেছিল যেখানে চাষবাস হয়, ক্ষেত খামার আছে, ফুল গাছও আছে। কিন্তু স্যার, এই শুভঙ্করের বিজনেস তো ফাইন্যান্সে ছিল, গাছপালার সঙ্গে এর কি লেনদেন? অভিজিৎ, এটা হয়নি তো যে কেউ শুভঙ্করকে ফাঁসাতে চেয়েছে? ওই তৃষা হোটেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করো যেখানে শুভঙ্কর ছিল। এ কি বলছেন স্যার?
শুভঙ্কর বাবু কাউকে মারতে চেয়েছিলেন? এ তো হতেই পারে না। শুভঙ্কর তো তোমার হোটেলের একজন গেস্ট ছিল মাত্র। তাহলে তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে ওর মাথার মধ্যে খুন করার কোনো চিন্তা কোনোভাবে জন্মাতেই পারে না? স্যার, এই আমাদের হোটেলে 1 মাস ছিল, আর এতটা সময় তো যথেষ্ট কাউকে বোঝার জন্য। হ্যাঁ স্যার, শুভঙ্কর বাবু তো কোনোদিন কারোর সাথে উঁচু গলায় কথাও বলেননি, আর উনি তো আমাদের সব সময় ভালো টিপসও দিতেন। ও, শুভঙ্কর তোমাদের ভালো টিপস দিত, সেই জন্য সবাই মিলে ওকেই সাপোর্ট করে যাচ্ছ তোমরা? হ্যাঁ, এই হচ্ছে সেই মেয়েটা যাকে শুভঙ্কর মারতে চাইছিল। চেনো কে একে? এ তো বিখ্যাত মডেল কল্পনা, তাই না? একদম ঠিক ধরেছ। এই মেয়েটা কখন এখানে এসেছিল শুভঙ্করের কাছে? না স্যার। শুভঙ্করের রুমের সাফ সাফাই তুমি করতে, তাই না? হ্যাঁ স্যার। কখনো কি এই মেয়েটার কোনো ফটো টটো দেখেছো ওর রুমে? না স্যার, ওনার জিনিসপত্র তো সবসময় ছড়িয়ে থাকতো, কিন্তু এই মেয়েটির ছবি আমি কোনোদিন ওনার জিনিসের মধ্যে দেখিনি। হোটেলের ফোন রেকর্ড চেক করো, হয়তো শুভঙ্কর এখান থেকে মেয়েটাকে ফোন করে থাকতে পারে। উনি তো হোটেল থেকে কখনো কাউকে ফোন করেননি, ঘর থেকে শুধু রিসেপশনে ফোন করতেন, তাও শুধু চা কফির জন্য। আচ্ছা, শুভঙ্করের দিনপঞ্জি কি ছিল? মানে বলতে চাইছি যে ওর ডেইলি রুটিন, মানে ও হোটেল থেকে কখন বাইরে যেত, কখন বাইরে থেকে ভেতরে আসতো, জানা আছে? উনি কখনো হোটেলের বাইরে যেতেনই না। কি 24 ঘন্টা শুভঙ্কর বাবু হোটেলের মধ্যেই থাকতেন? হ্যাঁ স্যার, নিজের ঘরেই থাকতেন, অথবা হোটেলের লবিতে বা কফি শপে। তো শুভঙ্কর সারাদিন ধরে হোটেলে করতোটা কি? স্কেচ বানাতেন। কি জিনিসের স্কেচ? আসল জিনিসের। আমাদের হোটেলেরও অনেকগুলো স্কেচ বানিয়েছেন উনি। আমরা কি স্কেচগুলো দেখতে পারি? ওইখানে পেছনে দেওয়ালে লাগানো আছে। সমস্ত স্কেচগুলোতে শুভঙ্কর এইরকম জায়গায় নিজের সইটা করেছিল। কিন্তু স্যার, এই সব স্কেচেসগুলো শুভঙ্কর কেন বানিয়েছিল? আমিও তো সেটাই ভাবছি। এই স্কেচটা তো এই হোটেলেরই মনে হচ্ছে, কিন্তু এই বাগানওয়ালা স্কেচ এই হোটেলের নয় তো? ঠিকই বলেছেন আপনি, এই ধরনের গার্ডেন আমাদের হোটেলে কোথাও নেই। তো তাহলে এটা কোন জায়গা যেখানকার স্কেচ শুভঙ্কর বানিয়েছিল? চোর চোর চোর! চুপ, চাচাস না। এতক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম, ঘুমোচ্ছিলেন নাকি? না সাহেব। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি। এটা শুভঙ্করের ঘর না? হ্যাঁ সাহেব। শুভঙ্করের খুনের ইনভেস্টিগেশন করছি আমরা। শুভঙ্কর সাহেব মারা গেছেন? হ্যাঁ, খুন হয়েছে। অভিজিৎ। হ্যাঁ দাদা। এই দেখো, এ তো কল্পনার পুরো কুণ্ডলী এখানে লেখা রয়েছে। 7ই জানুয়ারি, 18ই জানুয়ারি, 7ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি। এই শুভঙ্কর কি কল্পনার পেছনে গোয়েন্দাগিরি করছিল? এ কোথায় যায়, কি করে, কটার সময় ঘর থেকে বেরোয়, পুরো ইনফরমেশন লিখে রেখেছে। কি এই সমস্ত? হ্যাঁ, আমি জানি না সাহেব। তুই বাড়িতে থাকিস না নাকি? হ্যাঁ, এখানেই থাকি সাহেব। তাহলে কি করছিল শুভঙ্কর এই সমস্ত? কল্পনার ফটো থেকে ধূপধুনো দিতে দুজনে মিলে? আমি তো কাজের লোক সাহেব, মালিক কি করবে বাড়িতে আমি তাকে কি করে জিজ্ঞেস করি? তার মানে তুমি কোনো ধারণাই করতে পারোনি যে শুভঙ্কর এই মেয়েটাকে মারতে চায়? সাহেব, কাউকে কি মারবেন? উনি তো নিজেই ভয় ভয় থাকতেন। না বোঝো, এনার শুভঙ্কর বাবু নিজেই নাকি ভয় ভয় থাকতেন। আরে ভাই, ওনার আবার কিসের ভয় ছিল সেটা তো জানি না, কিন্তু মনে হতো কেউ ওনার পিছু করছে। পিছু তো শুভঙ্কর করছিল কল্পনার। আচ্ছা, এই মেয়েটা এখানে শুভঙ্করের কাছে কে এসেছিল? সাহেব, আমি তো শুধু ওনাকে এই ফটোতেই দেখেছি। চলো বাড়িটা তল্লাশি নি, দেখি কোথায় কি লুকিয়ে আছে। আপনারা বাড়ির তল্লাশি নেবেন সাহেব? চুপচাপ দাঁড়া ওখানে। শোনো, তোমার কাছে এই ড্রয়ারের চাবি আছে? না সাহেব। কি হয়েছে রে বিবেক? স্যার, এই ড্রয়ারে তালা দেওয়া আছে, মনে হচ্ছে কোনো দরকারি জিনিস রয়েছে। দরকারি জিনিস? তালায় তালায় লেখা আছে ফ্রেডি সাহেবের নাম। স্যার, এক সেকেন্ড।
ফাইল। স্যার। হ্যাঁ ফ্রেডি, আমি এই ফাইলটা পেলাম স্যার, ড্রয়ারে লুকিয়ে রেখেছিল। এমন কি জিনিস আছে এই ফাইলটাতে যে শুভঙ্কর এটাকে লুকিয়ে রেখেছিল? ও অভিজিৎ, এই দেখো চিঠি। চিঠি অনুযায়ী তো কল্পনা শুভঙ্করকে মারতে চলেছিল। যদি শুভঙ্কর কল্পনাকে না মারে তাহলে ও ওকে মেরে দেবে, আর ওকে ওরা পাঠিয়েছে যাদের সঙ্গে শুভঙ্কর ফ্রড করেছে নিউ জার্সি আমেরিকাতে। কিন্তু স্যার, কল্পনা তো একজন নামকরা মডেল, সে কেন সুপারি দিয়ে কাউকে মারতে চাইবে? কিন্তু যদি কল্পনা সত্যিই শুভঙ্করকে মারতে চাইছিল তাহলে ও পুলিশের কাছে কেন গেল না? কারণ শুভঙ্কর নিউ জার্সিতে ফ্রড করেছিল। যদিও আমাদের কাছে আসতো, আস্তে আস্তে এই কেসের জটটা খুলে যাচ্ছে। হয়তো এমন হবে যে কল্পনাকে ডিস্টার্ব করার জন্য পড়ে আছে, সে প্ল্যানিং করে শুভঙ্করকে চিঠি দিয়েছে যে কল্পনা ওর জীবনে পড়ে আছে, আর শুভঙ্কর নিজেকে বাঁচানোর জন্য কল্পনাকে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু স্যার, কল্পনা তো একদম সাদাসিধে একটা মেয়ে। শুভঙ্করের 10 বার ভাবা উচিত ছিল যে কেন সে ওকে মারতে যাবে। সেটাই তো, আমার তো মনে হয় সে যেই হোক এদের দুজনের পিছনে পড়ে আছে। এদের দুজনের ব্যাপারে নিশ্চয়ই সবকিছু ভালোভাবে খবর রাখে। এমনকি শুভঙ্কর টাকা ফ্রড করেছিল আমেরিকাতে আর এখানে পালিয়ে এসেছিল। আমার তো মনে হয় সে যেই হোক তার সাথে এদের দুজনের নিশ্চয়ই কোনো শত্রুতা আছে। মানে স্যার, খুনি একটা তীর দিয়ে দুটো শিকার করতে চেয়েছে। এক্স্যাক্টলি। শুভঙ্করকে তো ও স্বীকার করে নিয়েছেই, বাকি রয়েছে কল্পনা। কল্পনাকে যে কোনো ভাবেই আমাদের বাঁচাতে হবে। স্যার। হ্যাঁ স্যার, আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টের সাথে দেখা করে আসছি। ওনার কথা অনুযায়ী এই চিঠিগুলোর একটাও শুভঙ্কর লেখেনি স্যার। আচ্ছা, তার মানে হলো এই চিঠিগুলো ওই লোকটা লিখেছে যে এই দুজনকে মারতে চাইছে। একটা কাজ করি, গার্ডেনের স্কেচটা একবার দেখি। সচিন, হোটেল তৃষার ম্যানেজার বলেছিল এটা ওর হোটেলের গার্ডেন নয়, এটা তো নার্সারির মতন দেখাচ্ছে, কিন্তু এতে এই মেয়েটা গাছের ওপর স্প্রে করছে। এটা কোন জায়গা হতে পারে? স্যার, চিঠির ওপর থেকে আমরা ফুল থেকে বেরোনো পরাগ পেয়েছিলাম না, আর পোকা মারার ওষুধ। আবার এটা নয় তো যে এটা সেই যে শুভঙ্করকে মারতে চায়? হতে পারে, কিন্তু এটা কোথাকার স্কেচ? এখানে কিছু লেখা আছে, জায়গাটার নাম কিছু লেখা আছে মনে হচ্ছে, চেলজি স্কোয়ার রোড। চেলজি স্কোয়ার রোড, এটা কোন জায়গায় হতে পারে? এই নামের কোনো রাস্তা আমি তো আগে শুনিনি। বিবেক, ইন্টারনেটে একবার চেক করো এই চেলজি স্কোয়ার রোড কোথায় আছে। ইয়েস স্যার। এই দেখুন স্যার, পৃথিবীতে 3টে চেলসি স্কোয়ার রোড আছে। একটা ব্রাজিলে, একটা টরন্টো কানাডাতে, আর একটা নিউ জার্সি আমেরিকাতে। নিউ জার্সি আমেরিকাতে চেলজি স্কোয়ার রোড? স্যার, শুভঙ্করের ম্যানেজিং ডিরেক্টর তো বলছিল যে শুভঙ্কর এখানেই থাকে। আমার তো মনে হয় ওই মহিলাও ওখানেই থাকতো, আমেরিকাতে। তাহলে নিশ্চয়ই, তাহলে ওই মহিলা পিছু নিতে নিতে এই পর্যন্ত এসেছে। একটা কাজ করো, শহরে যতগুলো নার্সারি আছে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর দেখো ওখান থেকে কিছু জানা যায় কিনা। এক্সকিউজ মি ম্যাম, আপনাদের এখানে কোনো আচ্ছা নার্সারিতে এনারা হ্যাঁ এরকম কোনো মহিলাকে দেখেছেন আশেপাশে? না স্যার। একটু ভেবে বলুন, আসলে এটা একটা খুনের ব্যাপার। এখান থেকে ফুল টুল নিয়ে গিয়েছিল। থ্যাংক ইউ। কিছু জানা গেল? ওদিক থেকে কিছু জানতে পারলাম না স্যার, এদিকেও কিছু পেলাম না। ওখানে সামনে একটা নার্সারি আছে, চলো ওখানে গিয়ে দেখি। এখন এই একটাই নার্সারি রয়েছে, দেখি ওই মহিলার বিষয়ে জানা যায় কিনা। এক্সকিউজ মি, ক্ষমা করবেন আপনাকে একটু বিরক্ত করছি। আমরা সিআইডি থেকে এসেছি। আমরা এমন একজন মহিলাকে খুঁজছি যিনি বাইরে থেকে এসেছেন। বাইরে থেকে মানে ফরেন থেকে? আগে হ্যাঁ, এনআরআই, ভারতীয়, কিন্তু বাইরে থেকে এসেছেন। স্যার, এরকম কোনো ফরেনার এখানে কাজে নেই। হ্যাঁ, কিন্তু একজন এনআরআই মহিলা আছেন যিনি 2 মাস আগে এই নার্সারিটা কিনেছিলেন। কোন দেশ থেকে এসেছেন উনি? মনে হয় আমেরিকা থেকে। কি যেন নাম জায়গাটার?
নিউ ইয়র্ক? না না, নিউ ইয়র্ক নয়, ওই নিউ সোয়েটারের মতো কি একটা জানো। আচ্ছা, নিউ জার্সি। হ্যাঁ, নিউ জার্সি। স্যার এই শুভঙ্কর তো নিউ জার্সি থেকে এসেছে না? এর মনে হলো ওই মহিলা শুভঙ্কর আর কল্পনা দুজনকেই চিনত। আচ্ছা, কি নাম ওই মহিলার? দেখুন স্যার, আমি এই মামলাতে জড়াতে চাইছি না। দেখুন, আমাদের সাহায্য না করলে না তখনই বিপদে পড়বেন। আচ্ছা ঠিক আছে, কানে যদি নামটা বলি তাহলে হবে? হ্যাঁ বলুন। কি? হ্যাঁ স্যার। আপনি নিশ্চিত তো? হ্যাঁ। মাই গড, তাহলে এই হলো সে। মনে হচ্ছে বিজলি মাসি আসছে সবজি নিয়ে। আরে স্যার আপনারা, আমি ভাবলাম যে বিজলি মাসি এসছে। বিজলি আমরা নই ঠিকই, তবে তুফান বটে। তুফান? হ্যাঁ, ঝড়। মেম সাহেব কোথায়? উনি তো বাড়িতে নেই। কোথায় গিয়েছে ও? সেটা তো জানি না স্যার। স্যার ভেতরে কেউ নেই স্যার। ঠিক আছে, বাড়িটা ভালো করে তল্লাশি করো। স্যার আপনারা ঘরে তল্লাশি করবেন না স্যার, মেম সাহেব বাড়িতে ফিরলে আমায় খুব বকবে। মেম সাহেব ফিরে আসলে তবে তো বকবে। আমি কিছু বুঝলাম না স্যার। খুব শিগগির বুঝে যাবে। এটা কি স্যার? এ দেখুন স্যার। ভেরি গুড সচিন, এবারে বুঝতে পারছি মেম সাহেব কোথায় গিয়েছে। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। কি উকিল বাবু, কাজটা হয়ে গেছে তো? আই মিন পেপার রেডি আছে তো? আমি পেপারগুলো দেখে নিয়েছি। আজ থেকে আপনারা দুজন বিরাট ধনী হয়ে গেছেন। এবার একটা পার্টি ফার্টি তো চাই। হ্যাঁ, এই নিন। ফ্যান্টাস্টিক, আমি এই পেপারসে সাইন করে দিচ্ছি। উত্তরা দেবী, সিআইডি? কল্পনা তুমি? আপনারা এখানে? দেখলে সচিন, আমাকে দেখে এরা কিছুতেই খুশি হয় না, কেমন উদাস হয়ে যায়। এগুলো দেখে আমার খুব খারাপ লাগে। চলো এখান থেকে, এই পরিবেশে কাজ করব না স্যার। না স্যার, ছোটখাটো ব্যাপারে অত পাত্তা দিতে হয় না। এমনিতে ওনাদের সাথে কথা বললে ওনারা খুশি হবেন, বুঝে যাবেন। কিন্তু স্যার আপনারা এখানে কেন এসেছেন? দেখলে দেখলে তুমি, আমি এসেছি তো 100টা প্রশ্ন তুলছে। আমি চলে যাই। প্লিজ প্লিজ, আমি কথা বলছি, আমি বলছি। এমনিতে কল্পনা এই জাতীয় প্রশ্ন করবেন না। কিন্তু স্যার আসলে আমরা এখানে শুভঙ্কর বাবুর খুনির নাম জানাতে এসেছি। শুভঙ্করের খুনি? কিন্তু শুভঙ্কর তো নিজেই একজন খুনি ছিল। না, শুভঙ্কর খুনি ছিল না। কিন্তু স্যার শুভঙ্কর তো খুন করেছিল আমার কাজের মেয়ে বিন্দুকে। তুমি ওকে বাধ্য করেছিলে খুনটা করতে। আমি কি করেছি? আমি তো খবরদার, এই যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকুন, আর আমাদের এখান থেকে যেতে দিন, তা না হলে আমি সবাইকে গুলি করে দেবো। এসব ড্রামা বন্ধ করো। বন্ধ কর তোদের এই লেকচারবাজি। আমি শেষবারের মতো বলছি, আমাদের যেতে দাও। এই এই নড়বি না। লেকচার তো এবার আমি তোকে দেব, আর এমন লেকচার যা সারা জীবনেও ভুলতে পারবি না। বলো, কি নাটক হচ্ছিল পেছনে? শুভঙ্কর আমার হাজবেন্ড ছিল। এতক্ষণে সত্যি কথা বেরোলো পেটে থেকে। এই কথাটা আমরা আগেই জানতাম। 5 বছর আগে আমাদের দুজনের ডিভোর্স হয়ে গেছিল। আর তোমার শ্বশুর মশাই নিজের উইলে লিখে গেছিল যে তুমি আর শুভঙ্কর একসাথে থাকো বা না থাকো, শুভঙ্করের মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক তুমি হবে। আর এই প্ল্যানটাতে আমি কল্পনাকেও অ্যাড করে নিয়েছিলাম। হ্যাঁ, উত্তরা শুভঙ্করকে চিঠি পাঠিয়েছিল যে আমি ওর প্রাণ নিতে চাই। আর তারপর সেই চিঠিগুলো পড়ে শুভঙ্কর বেচারা ফেসে গেল। তাই শুভঙ্করের কাছে কল্পনার হাত থেকে বাঁচার একটাই রাস্তা ছিল, যে ও নিজে কল্পনাকে মেরে দিক। কারণ ও সিআইডির কাছে তো আসতে পারছিল না, কারণ আইনের চোখে সেও একজন অপরাধী ছিল। আমরা ভেবেছিলাম আপনারা ওকে মেরে দেবেন, নয়তো আত্মরক্ষার বাহানায় আমি ওকে মেরে দেব। তাও যদি ও না মরে তাহলে ওই ট্রাক ড্রাইভারটা ওকে মেরে দেবে যাকে উত্তরা টাকা দিয়েছিল। শেষ পর্যন্ত তোমরা দুজনে মিলে ওকে উপরে পৌঁছেই দিলে। আর তুমি কল্পনা আমাদের সবাইকে ভুল পথে চালানোর পুরো চেষ্টা করেছিলে। উত্তরও তো এসব পয়সার লোভে করেছিল, কিন্তু কল্পনা তুমি, তোমার কি বাধ্যবাধকতা ছিল যে এরকম জঘন্য একটা কাজে নিজেকে জড়িয়ে ফেললে? উত্তরা আমায় বলল
বলেছিল যে ও প্রপার্টির 50% আমাকে দিয়ে দেবে। আর টাকার লোভে তোমার মনুষ্যত্ববোধ চলে গেল, আর তুমি দুটো খুন করলে, শুভঙ্করকে আর বিন্দুকে। এবারে খুব শিগগির দুটো ফাঁসির দড়ি দেখবে তোমরা। শুভঙ্করের সম্পত্তি পাওয়ার চক্করে ও দুটোতে ঝুলতে হবে তোমাদের দুজনকেই।